প্রেসিডেন্সি কলেজের ওটেন পর্বে অর্থাৎ ওটেনকে মারার পর যা ঘটল সমস্ত দায় দায়িত্ব সুভাষচন্দ্র নিজের কাঁধে তুলে নিলেন। এখন এই ঘটনার জন্য সমাধানের জন্য একটা তদন্ত কমিটি হলো। তো তদন্ত কমিটি যখন হলো তখন ছাত্ররা ভাবলো যে তদন্ত কমিটি যখন হয়েছে তখন নিশ্চয়ই একটা কিছু পথ বেরোবে। তো দেখা গেল কি তদন্ত কমিটি যিনি প্রধান তিনি ছিলেন প্রাক্তন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তথা হাইকোর্টের বিচারপতি আশুতোষ মুখার্জি। তো ছাত্রদের স্বাভাবিকভাবে মনে আরেকটু আশার আলো জাগলো। তো যাই হোক, সরকার যখন তদন্ত কমিটি গঠন করলেন এই কথা শুনে অধ্যক্ষ ভাইস চ্যান্সেলর তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হলেন। অর্থাৎ ভাইস চ্যান্সেলরকে না জানিয়ে কেন কমিটি গঠন করা হলো, সেই জন্য তিনি এডুকেশন সেক্রেটারির সঙ্গে খুব খারাপ ব্যবহার করলেন এবং এই খারাপ ব্যবহার করার ফলে তাকে কলেজ থেকে পদচ্যুত করা হলো। কিন্তু পদচ্যুত করার পূর্বেই তিনি যে সমস্ত দোষী ছাত্র ছিল তাদের একটা নামের তালিকা তিনি তৈরি করলেন। সেই তালিকা অনুযায়ী তিনি সবাইকে ডাকলেন। সেখানে সুভাষচন্দ্র স্বাভাবিকভাবেই ছিল। তো সুভাষচন্দ্র থাকাতে সুভাষচন্দ্রকে ইঙ্গিত করে লক্ষ্য করে উপাধ্যক্ষ বললেন যে এই মিস্টার বসু, তুমি হচ্ছ গিয়ে আসল নাটের গুরু, তোমার জন্যই কলেজের আজকে এই অবস্থা। সুতরাং তোমাকে কলেজ থেকে বরখাস্ত করে দেওয়া হলো, অর্থাৎ রাস্টিকেট করা হলো। তো আমরা হলে কি বলতাম? আর সুভাষচন্দ্র কি বললেন? এই যে দেশাত্মবোধ, দেশপ্রেমিক, সাহসী, বীর সেনানী, বীর নায়ক নেতাজি উপাধিতে ভূষিত হয়েছিলেন পৃথিবীর সর্বকালের সর্বসেরা বিপ্লবীদের অন্যতম। তার উত্তরটা শুনবেন। তিনি জাস্ট বললেন ধন্যবাদ। তিনি জাস্ট বললেন ধন্যবাদ বলে ভাইস চ্যান্সেলরের কক্ষ থেকে বেরিয়ে গেলেন। প্রিন্সিপালের কক্ষ থেকে বেরিয়ে গেলেন। এখন বেরিয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই কলেজের গভর্নিং বডি সেখানে সবাই মিটিংয়ে বসলো। মিটিংয়ে বসে কি করলো? ছাত্রদের পক্ষে একটি কথাও বলা হলো না। সমস্ত ঘটনা চাপিয়ে দেওয়া হলো ছাত্রদের উপর এবং অধ্যক্ষকে বলা হলো তিনি অত্যন্ত সুযোগ্য এবং সুদক্ষ প্রশাসক, অর্থাৎ তার প্রশংসাই করা হলো। আর ওটেনকে বলা হলো যে ওটেন নাকি ওটেন হলেন একটা ইমোশনাল ব্যক্তিত্ব। আর ছাত্রদেরকে বলা হলো যে এরা আবেগপ্রবণ। অধ্যাপক বলা হলো ওটেনকে আর অসুস্থ মনোবৃত্তি এবং সিলি বয়েজ বলা হলো ছাত্রদেরকে। তাইলে ভাবুন গভর্নিং বডির অবস্থাটা কি, কোন জায়গায় দাঁড়িয়েছে। এখন এই গভর্নিং বডি বা তদন্ত কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান বা সভাপতি তিনি হলেন আশুতোষ মুখোপাধ্যায়। অর্থাৎ তার কাছে ছাত্ররা যে প্রত্যাশা করেছিলেন অন্তত কিছুটা হলেও ছাত্রদের পক্ষে তিনি কিছু বলবেন এবং তার এই ভূমিকা সম্পর্কে সুভাষচন্দ্র কি লিখেছেন আমি একটু পড়ে শোনাচ্ছি। তার যে ভারত পথিক বা পিলগ্রিমেজ সেই গ্রন্থ থেকে তিনি কি বলছেন দেখুন। প্রাক্তন ভাইস চ্যান্সেলর ও হাইকোর্টের বিচারপতি স্যার আশুতোষ মুখোপাধ্যায় কমিটির সভাপতি হইয়াছিলেন। স্বভাবতই
আমরা সুবিচারের আশা করিয়াছিলাম, ছাত্রদের পক্ষ হইতে যাহাতে সাক্ষ্য দিতে হইয়াছিল তাহাদের মধ্যে আমিও একজন ছিলাম। আমাকে সোজাসুজি একটি প্রশ্ন করা হইল, মিস্টার ওটেনের উপর এই আক্রমণকে সমর্থনীয় বলিয়া মনে করি কিনা। দেখুন আর সুভাষচন্দ্র কি বললেন, দেখুন কি বললেন। আমি উত্তর দিয়েছিলাম যে যদিও এই আক্রমণকে সমর্থন করা যায় না, কিন্তু ছাত্রদিগের উত্তেজিত হওয়ার গুরুতর কারণ ছিল। তাহার পর আমি গত কয়েক বছরে প্রেসিডেন্সি কলেজে ব্রিটিশদের কুকীর্তিগুলি আনুপূর্বিক বিবরণ দিতে শুরু করিলাম। ইহা একটি গুরুতর অভিযোগ ছিল, কিন্তু পণ্ডিত মুন্নের দল মনে করিলেন যে অন্য কথা বাদ দিয়া মিস্টার ওটেনের উপর আক্রমণকে বিনা শর্তে নিন্দা করিয়া আমি নিজের ভবিষ্যৎ নষ্ট করিয়াছি। যাই হোক, আমার মনে হইয়াছিল যে আমার উপর ইহার ফল যাহাই হোক না কেন আমি ঠিক কাজ করিয়াছি। এই হলো সুভাষচন্দ্র। ঠিক আছে, তাহলে সুভাষচন্দ্রের এইটা গেল। এই ঘটনা যখন প্রকাশিত হলো তখন সারা দেশে, বিশেষ করে কলকাতার যে সমস্ত সংবাদপত্রগুলি, দেশের সংবাদপত্রগুলি, তারা ক্ষোভে ফেটে পড়ল। কারণ গভর্নিং বডির যেই সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের সঙ্গে তারা একমত হতে পারলেন না। 16 জানুয়ারি 23 জানুয়ারি 1916 খ্রিস্টাব্দে অমৃতবাজার পত্রিকা একটা কড়া প্রতিবেদন সেখানে লিখেছিলেন এই অন্যায় অবিচারের বিরুদ্ধে, ছাত্রদের প্রতি একতরফা যেই করেছিল তার বিরুদ্ধে। এবং রবীন্দ্রনাথ স্বয়ং এই ঘটনার শুধু নির্ণয় করলেন না, তিনি ব্রিটিশ জাতির যেই দৃষ্টিভঙ্গি, যে মনোভাব, তাদের সম্পর্কে মানুষের যেই ধারণা ছিল, রবীন্দ্রনাথ সেটাকে প্রকাশ করে দিলেন যে এইরা কি করলো, এদের যেই বিচার বুদ্ধি এবং তারা যে আমাদেরকে, ভারতবর্ষের মানুষকে তারা যে কি চোখে দেখে, সেটা রবীন্দ্রনাথ আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। এবার আসছি আমরা কি করবে এখন। সুভাষচন্দ্রকে কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হলো, সুভাষচন্দ্র আর কলেজে পড়ার সুযোগ রইল না। আর এদিকে এই সময়ে কলকাতায় সশস্ত্র বিপ্লবীদের উত্থান অস্বাভাবিকভাবে বেড়ে যায় 1916 খ্রিস্টাব্দ নাগাদ। যাওয়ার ফলে আপনারা জানেন, এবং যারা সুভাষ বসুর জীবনী, তার সম্পর্কে, তার কর্মক্ষেত্র সম্পর্কে, কর্মপরিধি সম্পর্কে যারা জানেন, তারা যারা পড়াশোনা করেন তারা নিশ্চয়ই জানেন যে আমাদের ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী যত সশস্ত্র বৈপ্লবিক সংগঠনগুলো ছিল, প্রত্যেকটা সংগঠনের পেছনে সুভাষচন্দ্রের ইঙ্গিত ছিল এবং তাদের সঙ্গে সুভাষচন্দ্রের যোগাযোগ ছিল। তাদের সঙ্গে যোগাযোগ ছিল। সুভাষচন্দ্র শুধুমাত্র ছাত্র রাজনীতি করেই ক্ষান্ত ছিলেন না, পরবর্তী সময়ে তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন, ঠিক আছে, এবং তারপরেও তার সঙ্গে, কারণ আজন্ম লালিত যিনি বিপ্লবী হিসাবে জন্মগ্রহণ করেছিলেন, তার বৈপ্লবিক দলগুলোর সঙ্গে যে সম্পর্ক ছিল তার প্রমাণ আমরা ধীরে ধীরে পরবর্তী সময়ে আমরা আলোচনা করব। তাহলে সেখানে কি হলো, সুভাষচন্দ্রকে তখন ভাবলো, সুভাষচন্দ্রের পরিবার, যে এই পরিস্থিতিতে ব্রিটিশরা যেভাবে বিপ্লবীদের উপর আক্রমণ নামিয়ে এনেছে, সুভাষচন্দ্রকে এই সময় ঘরে রাখা, কলকাতাতে রাখা সম্ভব না। সুতরাং তাকে কটকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হলো একটা নিরাপদ স্থানে। এখন কটকে যাওয়ার পথে উনি ট্রেনে বসে বসে এই যে প্রেসিডেন্সি কলেজের যে ঘটনা, সেই ঘটনা সম্পর্কে তিনি কি বলছিলেন, তার মনে কি রিয়াকশন হয়েছিল, এটাও তার রচনা থেকে আমরা একটু দেখি। আত্মজীবনীতে তিনি লেখেন, রাত্রিতে ট্রেনের মধ্যে বাঙ্কের উপর শুইয়া গত কয়েক মাসে ঘটনাগুলি
আবার বিচার করিয়া দেখিলাম আমার ছাত্র জীবন শেষ হইয়া গিয়াছে এবং আমার ভবিষ্যৎ অন্ধকার ও অনিশ্চিত। কিন্তু আমি দুঃখিত হই নাই। যাহা করিয়াছি তাহার জন্য আমার মনে বিন্দুমাত্র অনুতাপ ছিল না, বরং আমি যে ঠিক কাজ করিয়াছি, আমাদের সম্মান ও আত্মমর্যাদার জন্য লড়িয়াছি এবং মহৎ এক উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করিয়াছি, এই জন্য আমার মধ্যে এক পরম তৃপ্তি ও আনন্দ বোধ ছিল। নিজেকে বুঝাইলাম ত্যাগ বিনা জীবনের মূল্য কি, এবং ঘুমাইয়া পড়িলাম। দেখুন সুভাষচন্দ্রের কমিটমেন্ট ছাত্র জীবনেই দেশের প্রতি, দেশের মানুষের প্রতি তার যে আত্মত্যাগের যেই অনুভূতি, তার যে আত্মত্যাগের যে মানসিকতা, সেটা তখন থেকেই তার মধ্যে গড়ে উঠেছিল। আর ছিল বলেই তিনি পরবর্তীকালে যখন আইএনএ গঠন করলেন, মানুষ সর্বত্যাগী সুভাষকে দুহাতে তাদের সর্বস্ব তুলে দিতে দ্বিধাবোধ করেননি। কেন? তিনি ছিলেন ত্যাগের প্রতীক, তিনি ভোগের প্রতীক ছিলেন না। ত্যাগ কাকে বলে? বীরত্ব কাকে বলে? সাহস কাকে বলে? দেশাত্মবোধ কাকে বলে? সুভাষচন্দ্র দেখিয়েছে। নমস্কার, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন।